কমিউনিকেশন স্কিলসটা খুবই জরুরি। এটা ডেফিনেটলি স্যার, এটা ছাড়া আমরা কখনোই মুভ ইংরেজি, করতে পারবো না। আরবি যেটাই হোক, যেটা ফ্রান্স, আপনি যদি ফ্রান্সে যান, মানে যেই দেশেই যান সেটা আপনাকে জানতে হবে। কমিউনিকেশন স্কিল না থাকলে হবে না স্যার। যখন আমি কাতার যাই, কাতার যাওয়ার পর আমার পরিকল্পনা ছিল যে আমি কাতারে আসবো, আসার 6 মাসের মধ্যে যে কোনো ভিসাতেই আমি কাতার যাই না কেন, আমি 6 মাসের মধ্যে ভিসাটা চেঞ্জ করব, মানে কোম্পানি চেঞ্জ করে আমি আমার মতো করে থাকবো, অ্যাজ লাইক ফ্রিল্যান্সার হোক, যেভাবেই হোক। আমার ভিতরে এরকম ক্যাপাবিলিটি আছে যে আমি আমার প্রতি এত বেশি আত্মবিশ্বাসী যে আমি কাতারে যদি যাই, আমি যে কোনোভাবেই, যে কোনো ভালো কোম্পানিতে হোক, ভালো লেভেলে হোক, হাই লেভেলে আমি জব করার মতো ক্যাপাসিটি রাখি, এরকম একটা আত্মবিশ্বাস আমার প্রতি আছে। আর তার উপরে যে ল্যাঙ্গুয়েজ স্কিলগুলো দরকার ছিল, আমি যখন আবুধাবিতে বা দুবাইতে ছিলাম তখন বেশ ভালোভাবে ল্যাঙ্গুয়েজটাকে সবচেয়ে বেশি আয়ত্ত করি। আরব দেশে থাকাটা হচ্ছে আমার জন্য মূল টার্গেট ছিল যে আমি প্রবাস করলে আরব দেশই করব, আর আমি আবুধাবিতে থাকতে আরবি ভাষাটাকে খুব দক্ষতার সহিত শিখি। শুধু বলাটাকেই শিখিনি, আমি লেখাটাকেও শিখে নিয়েছি এবং পড়তে পারা সেটাও শিখছি। তার মানে আপনি যেখানেই করেন না কেন, বাংলাদেশে থাকেন, বিদেশে থাকেন, কমিউনিকেশন স্কিলসটা খুবই জরুরি। এটা ডেফিনেটলি স্যার, এটা ছাড়া আমরা কখনোই মুভ ইংরেজি, করতে পারবো না। আরবি যেটাই হোক, যেটা ফ্রান্স, আপনি যদি ফ্রান্সে যান, মানে যেই দেশেই যান সেটা আপনাকে জানতে হবে। কমিউনিকেশন স্কিল না থাকলে হবে না স্যার, হবে না। সেটা আপনাকে আরেকটু বাড়তি সুযোগ তৈরি করে দেবে। বাড়তি না সুযোগ স্যার, এটা হচ্ছে আমাকে কয়েক ধাপ সামনে এগিয়ে নিয়ে যায়। বেসিক্যালি যারা প্রবাসে যায়, যে দেশে যাক না কেন, সেই দেশের যদি লোকাল ল্যাঙ্গুয়েজটা যদি জানে, তাহলে তার জন্য অনেক বড় পাওয়া। আপনি এখন সুন্দর করে কথা বলছেন, আমি দেখছি। এটা কি আগে ছিল না এই প্ল্যাটফর্মে আসার পরে এই উন্নতিটা? আগে ছিল না স্যার। গুছিয়ে কথা বলাটা আপনার মানে আমাদের এই ফাউন্ডেশন থেকে আমাকে শেখা, এই যেটা আপনি বেসিক্যালি জানেন, যখন আমি 2018 মাঝামাঝিতে যখন ফাউন্ডেশনে যুক্ত হই, তখন আমি যুক্ত ছিলাম, শুধুমাত্র দেখতাম যে একজন ইকবাল বাহার পোস্ট করছে, নিশ্চয়ই উনি কোনো উদ্দেশ্য নিয়ে পোস্ট করছে, গ্রুপে এইভাবে পোস্ট করে যাচ্ছে, তার তো নিশ্চয়ই কোনো না কোনো বিশাল একটা উদ্দেশ্য আছে, এই মনে হয় অনেক বেশি ইনকাম করার কোনো একটা পরিকল্পনা আছে। তার কারণ হচ্ছে স্যার, তার কিছুদিন আগে আমাদের ফাউন্ডেশনে যুক্ত হওয়ার আগে আমি বাংলাদেশে একটা বিজনেস গ্রুপের সাথে যুক্ত হই এবং খুব ভালো একটা অ্যামাউন্ট আমি তাদেরকে দেই শেয়ার বিজনেস করার জন্য। সেখান থেকেও তারা ধোঁকাবাজি করেছে, তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি ভাবলাম যে একজন ইকবাল বাহার এরকমভাবে দিচ্ছে, ডেফিনেটলি এরকম কিছু, যাই হোক ফলো আপে রাখি, তার শেষটা কোথায় আমরা একটু দেখতে চাই, এরকম কিউরিসিটি থাকে না? আমার ভিতরে এরকম ছিল যে আমি একটু শেষটা দেখতে চাই। সবাই ছিল এভাবে ডাকছে, আবার দেখলাম যে যখন আপনি 164 জনকে নিয়ে অনুষ্ঠান করেছিলেন, প্রথম ব্যাচের সম্মেলন করেছিলেন, ভাবলাম যে আচ্ছা ব্যবসা করতে গেলে তো মনে হয় মন্ত্রী মিনিস্টার লাগে, আনসার ঠিক আছে, অ্যাজ ওয়েল অ্যাজ নর্মালি ঠিক আছে, কন্টিনিউ করুক, দেখি কত দূর যে আমরাও আছে, আর একটু বেশি করে ফলো আপ করে। তখন আপনার আইডিটাকে আমি সি ফার্স্ট করে রেখেছিলাম, দেখি কি করে যাই, দেখি আমিও দেখি, দেখতেছি তো দেখলাম যে ভালো। আবার দেখলাম যে মিট আপ হচ্ছে, বললাম আচ্ছা ব্যবসা করবে বা এগুলো আবার মিট আপের দরকার কী ছিল, এরকম আমি যাই। তদ্রুপভাবে আমাদের এই কাতারের মধ্যে একটা মিট আপের অর্গানাইজ করে, তো ওইখানকার যে সাংবাদিক হিসেবে যাই আমি। আবার কাতারের মধ্যে বাংলাদেশ লেখক সাংবাদিক অ্যাসোসিয়েশনের জয়েন্ট সেক্রেটারি, তো সাংবাদিকতাও করি টুকটাক। তো আমি বললাম যে ঠিক আছে, ফটো সেশন বা একটা কন্টেন্ট লিখবো তাদেরকে নিয়ে বা একটা রিপোর্ট করবো, আমি যাই তাদের একটা মিট আপে। যখন গেলাম মিট আপে, তখন দেখলাম যে মাশাআল্লাহ অনেকগুলো লোক, 20-25 জন লোক কথা বলছে, সবাই বলছে। তখন আমার ভিতরে আবার একটু এক্সট্রা বলার অভিজ্ঞতা বেশি থাকে, মানে একটু বলেই ফেলি। তো বললাম যে ভাই আপনারা যে কথাবার্তা বলছেন, মিট আপটা করছেন, সুন্দর হয়েছে, তবে এটাকে আরেকটু গুছিয়ে নেওয়া দরকার যদি সম্ভব হয়। তখন আমি যখন অ্যাডভান্স লেভেলে এসে কথা বলেছিলাম যে গুছিয়ে নেওয়া দরকার যদি সুন্দর হয়, ওনারা যারা প্রেজেন্ট ছিলেন, আমাদের কাতারের সিএ ছিলেন, কান্ট্রি অ্যাম্বাসেডর আলামিন ভাই ছিলেন, শকত ভাই শেষে এসেছিলেন, আলামিন ভাই ছিলেন, আর আব্দুল মোতালেব ভাই সহকারে ওরা কয়েকজন ছিল। তো ওরা বললো যে ভালো, তাহলে কীভাবে করা যায়। তাও তাদেরকে আমি পরামর্শ দিয়েছিলাম, এভাবে করলে ভালো হয়। তো বললো যে আপনিও আমাদের সাথে যুক্ত থাকেন। আমি বললাম আমি তো এখানে যুক্ত আছি, তবে আপনাদের ধারাবাহিকতাটা বুঝলাম না। তারপরে আমি নিজে দায়িত্ব নিয়ে থার্ড একটা মিট আপ করেছিলাম, খুব গর্জিয়াস মিট আপ করেছিলাম। তখন থেকে চিন্তা করলাম যে না, এই ফাউন্ডেশনটাকে একটু ফলো আপ করা যায়, মনে হয় আমি যেটা থিঙ্ক করছি সেটা না, একটু ভালোভাবে দেখি। তখন ডেফিনেটলি আমি দেখা শুরু করি, আর ইতিমধ্যেই করোনা কোভিড চলে আসে। আর কোভিড যখন চলে এসেছিলো, তখন মানুষ ড্রাগে কীভাবে আসক্ত হয় আমি সেটা জানি না, আমি ফাউন্ডেশনের প্রতি আসক্ত হয়েছিলাম। আমি খেতে গেলেও কিন্তু এক হাতে খেতাম আর এক হাতে স্ক্রল করতাম কি হচ্ছে। আবার দেখতাম যে আমার দুটো ফোন ইউজ করতাম, দুটোতেই আমার ফেসবুক অ্যাকাউন্ট একটাই,
তো আপনি যখন বলতেন যে এই সব কিছু নিজের নামে করা উচিত, এই নিজের সব কিছু দায়িত্ব বা একটা স্থিতিশীলতা দরকার, আমি এটাকে ফলো আপ করি। তখন দেখলাম যে খুব স্ক্রল করি, খুব টাইম স্পেন্ড করছিলাম। কোভিড, বাসা থেকে বের হতে পারছি না, কোনো কিছু নেই, খাওয়া ঘুম। তখন ওই সময়টাতে এই এমনভাবে আসক্ত হয়ে পড়েছিলাম, আমার মনে হচ্ছে যে আমি স্বপ্নেও ফাউন্ডেশনে কমেন্ট করছি, স্বপ্নেও ফাউন্ডেশনে লিখছি। আর তখনই শুরু হয় কথা বলার জড়তা পর্ব কাটানো। ভাবলাম যে এই জড়তা পর্ব কাটানো কীভাবে যাই, কথা বলি নিজের সাথে। খুব লজ্জা পেতাম, আচ্ছা নিজের কথা নিজে শুনতে কেমন একটা আজব মনে হতো। ধীরে ধীরে ঠিক হয়ে যায়। আপনি বলছিলেন যে আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলুন, দেখবেন কথা বলা শিখবেন। আমি একদিন আয়নার সামনে গিয়ে বাথরুমের সামনে কথা বলছি, তো আমার পাশের রুমের ইন্ডিয়ান বন্ধু এসে বলতেছে যে তুই কী করতেছিস? তাই বললাম আমি কথা বলার চেষ্টা করতেছি। তুই তো কথা বলতে পারো, তুমি তাহলে আবার কি বলবা? না, আমার একজন শিক্ষক আছে, একজন শিক্ষক বলছে যে কথা বলা যায় নাকি নিজের সাথে। আমি ট্রাই করছি, তো দেখলাম যে না, দেখে হাসাহাসি করে। পরে আমাদের একটা আউটডোর স্টেডিয়াম ছিল, আমি ফুটবল খেলতাম তখন খুব বেশি। ফুটবল খেলার শেষে ক্লান্তিময় চেহারা নিয়ে কথা বলতাম, সেলফি তুলতে গিয়ে বলতাম যে না সেলফি তুলবো না, একটা সেলফি ভিডিও করি, কথা বলি। তো বেশ কথা বলতে বলতে এই আস্তে আস্তে প্র্যাকটিস করি। এরপরেই ফাউন্ডেশনে জড়তা পর্ব কাটানোর ভিডিও করতে থাকি। তারপরেও আমার ইন্সপিরেশনটা হয়নি। আপনি যখন একদিন আমাকে একটা ভিডিও, আমার লিঙ্ক আমার প্রায় গ্রুপে পোস্ট করতে গিয়ে ভিডিওটা আমার পার্সোনাল আইডিতে পোস্ট করেছিলাম, তখন আপনি বলেছিলেন আমার আইডি থেকে কপি করে গ্রুপে দিয়ে বলছেন যে ছেলের কাছ থেকে কিছু নতুন নতুন আইডিয়া শেখার জন্য। আমি যে টপ সিক্রেটগুলো বলছিলাম আর কি, টপ 20-তে আসার জন্যে, তখন টপ সিক্রেটগুলো বলছিলাম। তখন ওই ভিডিওটা যখন তখন আমি ভাবলাম যে স্যার আমার ভিডিওটা দিয়েছে, তার মানে তো আমি কিছু একটা করছি। একেবারে যদি খারাপ করতাম তাহলে তো লিখতো যে আপনি খারাপ করছেন। আমাকে ফলো আপ করতে বলছে, তাহলে আমি ভালো কিছু করছি, তাহলে আরেকটু ট্রাই করি। তখন থেকে আরেকটু বেশি করে ট্রাই করা। তারপরে আপনি যখন আমাদেরকে এই ইংরেজিতে কথা বলার ভিডিও সেশনটা চালু করছেন, তখন সেটা তো আমি করেছিলাম। লাস্ট এবারের সেশনটাতে আমি দেশে আসার কারণে সময়ের জন্য করতে পারিনি, নাহলে প্রতিটা সেশনে একটা করে হলেও ভিডিও করার চেষ্টা করি আমি। তো এই যে স্যার কথা বলার জড়তাটা কাটানোর এই ভিডিওটা, এটা শুধুমাত্র আমাকে এভাবেই পরিবর্তন করেনি। আমি যখন জব করি, যে জবের ক্ষেত্রে যখন কথা বলতাম তাদের সাথে, তো আমি ছিলাম একেবারে মিড লেভেলের একজন এমপ্লয়ি তাদের। তো তারা আমাকে খুব রেসপেক্ট করতো, হাই লেভেলের মতো। তাদের কোনো মিটিং হলে আমাকে ডাকতো যে আপনি অবশ্যই আমাদের মিটিংয়ে অ্যাটেন্ড করবেন। আমি বললাম যে স্যার আসলে আপনাদের মিটিংয়ের সাথে আমার যায় না, কারণ দেশের সব আরবিক পিপল। তো বললো যে না তোমাকে যাই, কারণ তোমার ভিতরে ওইরকম কিছু আছে, তুমি কভারেজ করতে পারছো। তো আমি ওদের সাথে মিটিংও করতাম, কথাবার্তা বলতাম। তখন আমি মাঝে মাঝে চিন্তা করতাম যে আজকে হয়তো বা ভালোভাবে কথা বলতে পারছি বলে মনে করছে সবাই, সেজন্যই কিন্তু ভালোভাবে গুছিয়ে করছি। আজকে এখন অ্যাট দ্য প্রেজেন্ট আমি এখন বাড়িতে আসছি প্রায় 4 বছর পরে। আমার মা বাবা, আমার ভাই, ছোটো ভাই সফটওয়্যার ইঞ্জিনিয়ার, সেও বলছে যে ভাই আমি একজন ইঞ্জিনিয়ার হয়ে যে লেভেলে মানুষদেরকে কনভিন্স করতে পারি না, আমি তো তোমার সাথে থেকে তো দেখলাম যে তুমি যেভাবে কনভিন্স করো, তোমার মতো করে আমাকে শিখতে হলে নিশ্চয়ই তোমার কাছে আমাকে ক্লাস করতে হবে। সেও আমাদের মেম্বার। তো আমি বললাম যে তুমি স্যারের ভিডিও দেখো, স্যারের তো ভিডিও দেখি, আমার ভিতরে তো এফেক্ট আসছে না। আমি বললাম যে এটা সবার জন্যই হয়। তো স্যার এভাবেই